হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে সেবি সংক্রান্ত আমরা পড়াশোনা করেছি। তো আজকের ক্লাসে আমরা স্টক মার্কেট সংক্রান্ত বেশ কিছু টার্ম হয় সেই সব সম্বন্ধে পড়াশোনা করব। আগের ক্লাসে আমরা সেবি পড়াশোনা করার সময় ফরওয়ার্ড মার্কেটস কমিশন নামে একটা টার্ম পাই, সেটাকে আমরা বুঝে নিই। 1952 সালে ফরওয়ার্ড কন্ট্রাক্টস রেগুলেশন অ্যাক্ট 1952 আসে, যার ভিত্তিস্বরূপ নতুন আমাদের স্থাপনা হয় ফরওয়ার্ড মার্কেটস কমিশন। এটার কাজ ছিল যে কোনো একটা কমোডিটির ভবিষ্যৎ মার্কেটটা কেমন হবে সেটাকে ডিটারমাইন বা মনস্থির করা। 2015 সালে এই কমিশনটাই হচ্ছে সেবির সঙ্গে সংযুক্ত হয় এবং যে কমোডিটির ফিউচার মার্কেটটা কেমন হবে সেটাকে ডিটারমাইন বা কন্ট্রোল করা বা রেগুলেশন করা, সেটা দায়িত্ব যায় সেবির কাছে। ঠিক আছে, এই ছিল আমাদের ফরওয়ার্ড মার্কেটস কমিশন। ঠিক আছে, আচ্ছা, আমাদের সেকেন্ড টার্মটা হচ্ছে কি যে স্টক ডিপোজিটরি। স্টক ডিপোজিটরি কথার অর্থ হচ্ছে কি, তুমি কোনো একটা মাল কিনলে সেটা তুমি কোথাও একটা সুরক্ষিত রাখবে, গচ্ছিত রাখবে, তো বদলে তোমাকে একটা টোকেন দেবে বা বন্ড দেবে বা যাই হোক কোনো একটা লিখিত পেপারস দেবে তোমাকে, যার সাহায্যে তুমি এক্সচেঞ্জ করে পয়সা কামাতে পারো। তুমি কোনো একটা স্টক রেখেছো, সেখানে তোমাকে পেপারস দিল। আলুর ক্ষেত্রে ভাবো, তুমি আলু গিয়ে হিমঘরে রেখে আসলে তোমাকে বন্ড দিল। সেই বন্ডটা তুমি 1 মাস পরে আলুটাকে না বার করে 1 মাস পরে যখন দাম বেড়ে যাবে আলুর, তখন তুমি কী করতে পারবে, কারো কাছে সেই বন্ডটা বেচে দিতে পারো। সেই এক গাড়ি আলু তোমার টাকা তুমি পেয়ে গেলে, এভাবে তুমি লাভ করতে পারো। তো এটাকে তুমি যে এই হিমঘরটাকে তুমি রাখতে পারো, বলতে পারো স্টক ডিপোজিটরি। আবার যে তুমি ধরো হচ্ছে কি যে এই যে বন্ডটা তুমি পেলে, আলুর বন্ডটা পেলে, সেটাও তো তোমার হচ্ছে কি যে এটা তো শুধুমাত্র আলুর বন্ড তো হয় না সারা ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে অনেক রকমের বন্ড হয়। সেই বন্ডটাকে তো সুরক্ষিত কোথাও রাখতে হবে, সেটাকে যেখানে রাখা হয় ইলেকট্রনিক ফর্মে, সেটাকে সেটাই হলো স্টক ডিপোজিটরি। ঠিক আছে, এই রকম ইলেকট্রনিক ফরম্যাটে স্টককে সিকিউর করার, সিকিউরিটি দেওয়ার মতো যে কাজ যে দুটো সিকিউরিটি ডিপোজিটরি হয় ইন্ডিয়াতে, সে প্রধান দুটি ডিপোজিটরি, সেটা হচ্ছে এনএসডিএল আর হচ্ছে সিডিএসএল। এনএসডিএল এর মানে হলো ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। আর সিডিএসএল এর অর্থ হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরিজ সার্ভিস লিমিটেড। তো এই দুটোই হচ্ছে ডিপোজিটরি আছে, যারা কিনা ইলেকট্রনিক ফরম্যাটে তোমার কাছ থেকে যে স্টক নেবে, আর তার বদলে একটা তোমাকে হচ্ছে লিখিত বা হচ্ছে কিছু একটা দিয়ে দেবে তোমাকে। ঠিক আছে, যে পেপারস তোমাকে দিয়ে দেবে। আচ্ছা, তো এটা আসে, এই দুটো যে ডিপোজিটরি আসলো, সেটা ডিপোজিটরি অ্যাক্ট 1996-এ আসে। ঠিক আছে, আর যারা হচ্ছে কি যে এগুলোকে অপারেট করে, যেসব এজেন্টরা, তাদের বলা হয় হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেন্টস। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমরা কী বললাম, ফরওয়ার্ড মার্কেটস কমিশন আর একটা হচ্ছে যে স্টক ডিপোজিটরি। এবার আসি আমরা যে ডিম্যাট অ্যাকাউন্ট, নতুন একটা টার্ম। এটা সাধারণত আমরা যখন হচ্ছে কি যে গ্রো অ্যাপ ডাউনলোড করি, অথবা হচ্ছে যে কী বলে আরও স্টক বা ট্রেডিং অ্যাপে কিছু আছে, সেগুলো যখন ইউজ করতে যাই, তখন হচ্ছে কি আমাদেরকে একটা এক্সট্রা অ্যাকাউন্ট করতে হয়, সেটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট। এই ডিম্যাট মানে কি, ডিম্যাট মানের কথার অর্থ হচ্ছে ডিম্যাটেরিয়ালাইজড। ঠিক আছে, এটা কিসের জন্য ইউজ করা হয়, ধরো ফিজিক্যাল সার্টিফিকেট। এখন আমরা আলুর বন্ড দেখি বা হচ্ছে কি যে কোনো জমির দলিল দেখি, এগুলো কি কাগজ হিসেবে হয়। তো ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর তুমি হচ্ছে কি এটাকে ইলেকট্রনিক ফর্মে তুমি হচ্ছে রাখতে পারবে। ইলেকট্রনিক ফর্মে তুমি যখন রাখলে এবং সেটা রেজিস্টার্ড, এবং সেটাকে তুমি হচ্ছে কি যে বিক্রি বাটা কিছু একটা করতে পারবে, এটাই হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধা। ডিম্যাট অ্যাকাউন্টে তুমি তোমার হচ্ছে যে যত রকমের তোমার সিকিউরিটি আছে সেটাকে তুমি সুরক্ষিত রাখতে পারো এই অ্যাকাউন্টের মধ্যে। এবার আসি আমরা বুল মার্কেট। কী কী 3টে টার্ম পড়েছি, ফরওয়ার্ড মার্কেটস কমিশন, 2 নাম্বারটা হচ্ছে কি যে স্টক ডিপোজিটরি, 3 নাম্বারটা হচ্ছে কি ডিম্যাট অ্যাকাউন্ট, 4 নাম্বার হচ্ছে বুল মার্কেট। বুল মার্কেট হচ্ছে এমন একটা অবস্থা যে যখন কিনা যে কোনো একটা স্টকের দাম বেড়েই যাচ্ছে। তো যখন বেড়েই যাচ্ছে তখন কিনা কেউ কিন্তু সেই স্টকটাকে বিক্রি করতে চাইবে না, কারণ কি ও চাচ্ছে যে ম্যাক্সিমাম লাভটাকে আমি পাই যেন। হ্যাঁ, তো এই অবস্থাকে কি যে এই জন্য ধরে রাখলো যে আপনাকে আরও বেশি এক্সপেক্ট করছে যে আরও বেশি রাইজ হবে, সেই দামটা আরও বেশি বেড়ে যাবে। তো এই অবস্থাটাকে, এই মার্কেটটাকে বলা হয় হচ্ছে যে বুল মার্কেট। বুল মার্কেটের সময় কর্পোরেট পারফরমেন্স খুব ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে বেয়ার মার্কেট। বিয়ার মার্কেটটা হচ্ছে সম্পূর্ণ উল্টো টপিক। কিসের, বুল মার্কেট উল্টো টপিক। মানে যখন হচ্ছে কি কোনো একটা স্টকের দাম শুধুমাত্র কমে যাচ্ছে, তো তার কখন হয় এটা, বুল মার্কেট কখন হয়, যখন হচ্ছে কি
মানে রাইস স্টকের দাম কেন বাড়বে অনেক বেশি? যখন কি না সেই পরিমাণ মানে কি সাপ্লাই নেই। যদি সাপ্লাই মার্কেটে তুমি যদি আলুর পরিমাণটাকে প্রচুর সাপ্লাই দিতে থাকো, সবাই তো মানে কি আলু করলো, এবার মনে করো প্রচুর মানে কিছু ফলন ধরে যায়। এবার যতই তুমি মার্কেটে আলু দাও না কেন, তার মানে কি ওখানে মার্কেটে আলুর পরিমাণ বেশি, মানে আলুর সাপ্লাই অনেক বেশি, ডিমান্ড কম, পাবলিক খাইয়ে সারতে পারতেছে না, মানুষ নিতে সারতে পারতেছে না, তখন কী হবে? তখন আলুর দাম কমে যাবে। তার মানে যখন ধস নামতেছে, এই যে তোমার হচ্ছে আলু মানে কি দাম এত শুধু কমে যাচ্ছে, তখন ওই সময় কেউ কিনতে চাইবে না, তাই না? তার কারণ কি, ওই সময় হচ্ছে কি কিনলে লস হবে তার। কিনলেও আমি আমি 2 বস্তা মানে কি 2 গাড়ি কিনলাম, কেনার পর দেখি হচ্ছে শুধু দাম কমে যাচ্ছে, তাহলে আমি আমার ব্যবসা লাটে উঠে যাবে, তখন কেউ কিনবে না। এটা হচ্ছে বেয়ার মার্কেট। তারপর বেয়ার মার্কেটের ক্ষেত্রে সাপ্লাই বেশি হয়, ডিমান্ড কম হয়। আর বুল মার্কেটের ক্ষেত্রে কী হয়? বুল মার্কেটের ক্ষেত্রে এমন অবস্থা, যখন কি না সাপ্লাই খুব কম হয়, ডিমান্ড অনেক বেশি হয়, তখন হচ্ছে কি বুল মার্কেট, তখন হচ্ছে কি যে মানুষ কেউ স্টক সহজে ছাড়তে চায় না, আরও বাড়ুক দাম, তখন আমি ছাড়বো। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কী কী বললাম? আমরা পড়লাম ফরওয়ার্ড মার্কেটস কমিশন, 2 নাম্বার মানে স্টক ডিপোজিটরি, 3 নাম্বার ডিম্যাট অ্যাকাউন্ট, 4 নাম্বার বুল মার্কেট, 5 নাম্বার বিয়ার মার্কেট। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু টার্মস নিয়ে পড়াশোনা করবো। বাই।